আপনি শুনছেন ভৌতিক ঘটনার শো ভূতের বাড়ি, যা প্রতি শনিবার রাত 10টায় ভূতের বাড়ি ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচারিত হয়। ভূতের বাড়ি। আসসালামু আলাইকুম, আমি তামিম জারিফ। স্বাগত জানাচ্ছি ভূতের বাড়ির 22তম এপিসোডে। দেখতে দেখতে আমরা 21টি এপিসোড পার করে আসলাম। যেহেতু আমাদের শোটি একদমই নতুন, বয়স বেশি নয়, এতে আপনার সহযোগিতা প্রয়োজন। কারণ অনেকেই জানে না যে ভূতের বাড়ি নামক একটি শো ইউটিউবে প্রতি শনিবার রাত 10টায় হয়। আপনি যদি শেয়ার করে আপনার ফ্রেন্ডকে জানিয়ে দিতে পারেন, তাহলে তারা জানতে পারবে যে ভূতের বাড়ি নামক একটি শো হচ্ছে। তো এখনও যারা শেয়ার করেনি তারা দ্রুত শেয়ার করে নিন। এই এপিসোডেও আমরা ভয়ঙ্কর কিছু ঘটনা রেখেছি, যেগুলো আপনার অনেক ভালো লাগবে। এবং আপনার কাছে থাকা ভৌতিক ঘটনাগুলো ভূতের বাড়িতে শেয়ার করতে পারেন। আপনি লিখে অথবা রেকর্ড করেও আমাদের ঘটনাগুলো শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhuterbari10@gmail.com, which is BHOOTBARI10@gmail.com। আপনি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের সাথেও কানেক্টেড থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানা facebook.com/bhuterbari.tamim এবং ফেসবুক গ্রুপের ঠিকানা facebook.com/groups/bhuterbari। এখন আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। চলুন শুনে আসি আমাদের প্রথম ঘটনাটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আপনার নাম এবং ঠিকানা দিয়ে শুরু করবেন। আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, রাজশাহী থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভূতের বাড়ি স্টুডিওতে আবার আসার জন্য। আমরা প্রথমেই কোন ঘটনা দিয়ে শুরু করব? আজকে আমরা রাজশাহীর সাগরপাড়া এলাকার একটা ঘটনা শুনতে যাচ্ছি, যেটা আমাকে শেয়ার করেছেন ভূতের বাড়ির একজন লিসেনার তৌহিদ ফেরদৌস। হ্যাঁ, এটা কি সত্য ঘটনা? জি, আমি যতটুকু জানি এটা সত্যই ঘটনা, আর এটা অনেকটা পুরাতন ঘটনা। আচ্ছা, ঠিক আছে, আমরা সরাসরি মূল ঘটনায় চলে যাব। আচ্ছা, যেখান থেকে শুরু, যেভাবে শুরু আমি ঠিক সেভাবে বলতেছি। তো তৌহিদ ভাই যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করব। ওনারা যে বাড়িতে থাকতেন, ওনার চাচা কি দাদারা বাড়ি কিনেছিলেন একটা জমিতে, মানে তারপরে সেখানে তারা বাড়ি করেন এবং তাদের বাড়িটা অনেক বড় ছিল, যার কারণে বাড়ির এক সাইডে তারা থাকতেন সবাই মিলে, আর অপর একটা সাইড সম্পূর্ণ ফাঁকা ছিল। তো যে সাইডটা ফাঁকা ছিল সেই সাইডটাতে তারা ভাড়া দেওয়ার পরিকল্পনা করেন। তো তারা টুলেট ঝুলিয়ে দেন। তো ভাড়া দেওয়ার কিছুদিন বলতে কয়েক মাস পরেই কয়েকজন মানুষ আসে আর কি, যে বাসা ভাড়া নেবে। তো যাই হোক, তারা ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটা ফ্যামিলি, মিডল ক্লাস ফ্যামিলি। তো যাই হোক, এভাবে ওনারা বাসাটা ভাড়া দিয়ে দেন। বাসা ভাড়া দেওয়ার পর থেকে তাদের সাথে কিছু প্রবলেম হতো। তো যাই হোক, সেগুলো তেমন গম্ভীর কিছু ছিল না। তো বাসা ভাড়া দেওয়ার আনুমানিক 1 থেকে 1.5 মাস পর থেকে যা প্রবলেমটা শুরু হয় ওগুলো। বাসা ভাড়া দেওয়ার পরে যে তাদের একটা ছোট বাচ্চা ছিল, যারা ভাড়াটিয়ারা যে বাসাটা যারা নেন তাদের একটা ছোট বাচ্চা ছিল এবং আরেকটা ছেলে ছিল যেটা বড় ছিল। তো ছোটোটাকে টেক কেয়ার করার জন্য তার মা বাবা নাকি অফিসে চলে যেত, যার কারণে ছোটোটার টেক কেয়ার অতটা ভালোভাবে হতো না। তো সেজন্য তারা একটা কাজের মহিলা, চাপাই থেকে নাকি একটা কাজের মহিলা নিয়ে আসেন সেখানে তাদের বেবি টেক কেয়ার করার জন্য। আর এমনিতে ওই মহিলাটা বাড়ির অন্যান্য কাজ, যেমন বাসা বাড়িতে যেরকম কাজ করে ওইরকম কাজগুলোও করে দিবে এবং টেক কেয়ার করবে বাচ্চা। তো যাই হোক, ঘটনাটা আসলে ওই কাজের মহিলাটার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। তো একদিন তারা যেটা করছিল, দুপুরবেলা সবাই ঘুমোচ্ছিল, বেলা 3টা 3:30 হবে। সেই সময় হঠাৎ করে একটা বিকট শব্দ শোনা যায়। ওই শব্দের মধ্যে ওই মহিলা যিনি ছিলেন উনি খুব জোরে চিৎকার করে ওঠেন। ওই মহিলা কাজের মহিলা চিৎকার করে ওঠেন এবং আশেপাশে যারা ছিল বাড়ির সদস্যরা, ওনারা সবাই ছুটে আসে দেখার জন্য যে কী হয়েছে। তো ওনারা দেখেন যে উনি কাজের মহিলাটা খুবই অদ্ভুত আচরণ করছেন, এরকম আচরণ আগে ওনাকে করতে দেখা যায়নি।
উনি কেমনই জানি একটা আচরণ করতেছিলেন, যেমন নিজের হাত পা খামচাচ্ছিলেন, হাতে কামড়ছিলেন, মাথার চুল টেনে টেনে ছিঁড়তেছিলেন, তারপরে নিজের গলা টিপে নিজেকে নিজে হত্যা করে দেওয়ার চেষ্টা করতেছিলেন। তো এরকম একটা ঘটনা ঘটার পরে তো বাড়ির লোকজন একটু টেনশনে চলে আসে যে কী হলো, কী সমস্যা। তো যাই হোক, তখন তাকে কোনোভাবে ওখান থেকে সরিয়ে নিয়ে মানে তাকে যাই হোক এরকম করতে করতে উনি একসময় অনেক চেষ্টা করে ওনাকে আটকে রাখার পরে একসময় উনি সেন্সলেস হয়ে যান আর কি। দিয়ে সেন্সলেস হয়ে যায় তিনি একদম মানে কিছুক্ষণ না অনেকক্ষণই তিনি সেন্সলেস অবস্থায় ছিলেন। তারপরে ওই বাড়ির যে ভাড়াটিয়া উনি বেশি কিছু না ভেবে উনি এলাকার এক হুজুরকে ডেকে আনেন যে কি সমস্যা। তো হুজুর ফুটুত দিয়ে চলে যান এবং বলেন যে আশা করে যাই সে সমস্যা আর হবে না। তো এরকম ওনার হুজুর বলে যাওয়ার কিছুদিন পরে আবার এরকম সমস্যা। রাস্তায় উনি একদিন হেঁটে হেঁটে বাড়ির দিকে আসতেছিলেন, কোথায় থেকে বাজার করে উনি বাড়ির দিকে আসতেছিলেন। তো বাড়িতে আসার সময় এরকম পথের মধ্যে হঠাৎ করে তার এরকম ওই আচরণগুলো শুরু করে দেয়, যেমন ওনার হাতে ব্যাগ ট্যাগ ছিল, ব্যাগ উনি ছুঁড়ে ফেলে দেন পানিতে, পুকুরের মধ্যে। তারপরে উনি নিজের হাতে কামড় দেন, হাত কামড়ে রক্ত বের করে ফেলেন, নিজেকে খামচি দিচ্ছিলেন, নিজের চুল টেনে টেনে ছিঁড়তেছিলেন, আবার নিজের গলা নিজেই টিপছিলেন, নিজেকে হত্যা করার চেষ্টা করতেছিলেন উনি। তো যাই হোক, এইগুলো যখন উনি একদম বাহিরে করে ফেলেন সবার সামনে, রাস্তাঘাটে মানুষের সামনে, তখন আর কি এলাকার লোকজন একটু মানে ভয় পেয়ে যায় আর কি। তো ওনারা সবাই মিলে ওনাকে ধরে নিয়ে যান বাড়িতে, এবং বাড়িতে নিয়ে যাওয়ার পথে উনি সেন্সলেস হয়ে যান। তো ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার কি আগে থেকে কোনো সমস্যা ছিল বা আগে আপনার কিছু হয়েছিল নাকি, তো উনি বলেন যে না, উনি একদম ওনার মানে কোনো এরকম সমস্যাই ছিল না। তো হঠাৎ করেই কেন জানি সমস্যাগুলো। তো তারা এবার এক বড় হুজুরকে ডাক দিয়ে নিয়ে আসেন, যে আগের বার যিনি আসছিলেন ওনার দ্বারা তো কোনো কাজ হলো না, এখন একজন বড় হুজুরকে নিয়ে আসেন। তো বড় হুজুর নিয়ে আসার পরে বড় হুজুর যেটা বলেন যে এটা সমস্যা ওই মহিলার না, সমস্যাটা নাকি বাড়িতে এমন কোনো একটা জিন আছে যে জিনটা ওই মহিলার উপরে আসর করেছে। তো এই কথা শোনার পরে মহিলা তো আর ওখানে এক মুহূর্ত থাকবে না। তো মহিলা তো থাকবে না করতে করতে মহিলা নিজে চলে যায়, ওখান থেকে পালিয়ে যায় আর কি কোনোভাবে। তো যাই হোক, তারা তো আর কাজের মেয়ে ছাড়া ওনারা থাকতে পারবেন না। তো তারা আরেকটা কাজের মেয়ে ঠিক করে। তো এই কাজের মেয়েটাও এরকম 2-3 সপ্তাহ কাজ করার পরে 2-3 সপ্তাহ কাজ করার পরে উনিও চলে যান ওখান থেকে। চলে যান বলতে যে ওনার সাথে এই সমস্যাগুলো দেখা দেয়, এবং তিনি যখন জানতে পারেন যে এই বাড়িতে একটা সমস্যা আছে যার কারণে ওই মহিলাটাও চলে যায়। তো এরকম কন্টিনিউয়াসলি এরকম কয়েকটা হতে থাকে, মানে এই ঘটনাগুলো কাজের মহিলাদের সাথে। তারপর ধীরে ধীরে এটা বাড়ির মেম্বারদের সাথে হতে থাকে। তো একটা সময় যে ভাড়াটিয়া যিনি ছিলেন ওনারাও আর কি বাড়িটা ছেড়ে দেওয়ার ডিসিশন নেন এবং ওনারা বাড়ি ছেড়ে চলে যান। এরকম করে ব্যাপারটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। আরও কয়েকজন ভাড়াটিয়া আসেন, তারাও এরকম প্রবলেমগুলো ফেস করে তারাও চলে যান। তো এরকম করে অনেকগুলো ভাড়াটিয়া বদল হয়। তো অ্যাট লাস্ট এই বাড়িটাকে এখন আর কি ওই যেই রুমগুলোতে এই প্রবলেমগুলো ছিল, মানে যে বাড়ির যে অংশটাতে প্রবলেম ছিল ওই অংশটা বাতিল করে দেওয়া হয়। মানে ওখানে আর কি মানুষজন এখন যায় না, মানে সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়, এবং পাশে যে সাইডটা আছে ওখানে মানুষ বসবাস করে। তো এই ছিল হচ্ছে অ্যাকচুয়াল ঘটনার প্লেসে কি আপনি কখনো গিয়েছেন কিনা? জি না, এটা আমি যার কাছ থেকে পেয়েছি উনি আমাকে এটা মানে জাস্ট শেয়ার করেছেন। উনি কোনো কারণে শেয়ার করতে পারছেন না, তাই আমাকে উনি শেয়ার করেছেন। এবং যেহেতু আমি এখন রাজশাহীতেই আছি, এখন পাবনাতে, বাট আমি এখনও রাজশাহীতে আছি। তো আমার মানে যার ওখানে ইচ্ছা আছে যে আমি যে দেখবো এই বাড়িটা কোথায় আসলে। জি, অসংখ্য ধন্যবাদ ভূতের বাড়িতে আসার জন্য। ভূতের বাড়িতে আসার পর আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি যে কেমন লাগছে আপনার? জি, আমার অবশ্যই অনেক ভালোই লাগছে। জি, অসংখ্য ধন্যবাদ। শুনে আসলাম আমাদের অতিথির কাছ থেকে প্রথম ঘটনাটি। এখন আমরা চলে যাব আমাদের ইমেইলটি এসেছে রাজশাহী থেকে। চলুন শুনে আসি আমাদের দ্বিতীয় ঘটনাটি।
এবং আপনার কাছে থাকা ভৌতিক ঘটনাগুলো আমাদের শেয়ার করতে ইমেইল করুন bhuterbaari10@gmail.com, which is BHOOTBARI10@gmail.com. পড়ছি শামসুর আহমেদের ঘটনা। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবে পড়ার চেষ্টা করছি। তখনও রাজশাহী ইলেকট্রিকের সংযোগ সবার নাগালে আসেনি। পুরো শহর তখনও সন্ধ্যার পরপরই রহস্যময় অন্ধকার ডুবে যেত। আমাদের এলাকায় ছিল বিশাল একটি পুকুর। পুকুরের ওপর নির্ভর করে অনেকে মাছের ব্যবসা করত। আমাদের স্থানীয় ভাষায় মাছের ব্যবসায়ী অথবা জেলেকে বলা হতো মাছুয়া। তো এমনই একদিন একজন মাছুয়া পুকুর থেকে বিশাল আকারের একটি বোয়াল মাছ ধরেন। বিশাল আকার মাছটা ধরার পরেই তিনি নিজের মাছ ধরার ইতি টানেন। মাছ ধরতে তার পুরো দিনই কেটে যায়। বিক্রি করতে না পারলে অনেক বিপদে পড়বেন মাছুয়া। কিছু টাকার জোগাড় করতেই হবে তাকে। উনি মাছটা নিয়ে একেবারে আমাদের গলির মুখে একটি খুঁটির সাথে বেঁধে ক্রেতার অপেক্ষায় বসে থাকেন। অনেক চেষ্টার পরেও মাছটি কেউ কিনতে চায় না। তিনি ভাবেন এলাকার মানুষের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তার জন্য হয়তোবা কেউ কিনছেন না। শেষ চেষ্টা হিসাবে মাছের নিচে কুপি জ্বালিয়ে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করার ব্যর্থ চেষ্টা করেন তিনি। না, মাছটা তার জন্য অমঙ্গলই নিয়ে এলো, এ কথা ভাবতে থাকেন তিনি। কুপি নিভিয়ে মাছটা নিয়ে নিজের বাসায় রওনা দিবে, ঠিক এমন সময় একজন মাছের দাম জিজ্ঞেস করেন। তারা মাছুয়া খুশি হয়ে দাম বলতে থাকেন। ক্রেতা কাঙ্ক্ষিত দামেই মাছটি কিনে নেন। ক্রেতা বিক্রেতা উভয়ই খুশি হয়ে নিজ গৃহে ফেরেন। ঘটনাক্রমে মাছটির ক্রেতা ছিলেন আমার মরহুম দাদা। অতি আর্থিক সংকটে থেকেও মাছটি কেনার বিলাসিতা করেন তিনি। বড় মাছের প্রতি তার ছিল বিশেষ দুর্বলতা। মাছটি কিনে উনি বাসায় আসার পর শোনেন তাদের আজকে রান্না হয়ে গেছে, তাই আজকে কোনোভাবেই মাছ রান্না করা সম্ভব নয়। তাই আজকে খোলামেলা জায়গায় ঝুলে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। আবার মাছের গায়ে তাল পাখার বাতাসও করা লাগতে পারে, কারণ মাছটা পচে যেতে পারে। মাছটাকে কোনো মতেই পচতে দেওয়া যাবে না। মাছ দেখে পড়শি ওরা বলা বলি করতে থাকে, এত বড় মাছ, আজকে নিশ্চয় এই বাসায় মাছের লোভে জিনেরা এসে উপদ্রব করবে। এমনকি মাছও নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটি অসম্ভব কিছু নয়। এমন দু একটা ঘটনা দাদাকে জানিয়ে দিল প্রতিবেশীরা। দাদা আবার সব বিশ্বাসও করলেন। তবে দাদার ছিল বুক ভরা সাহস। উনি ঠিক করলেন আজকে মাছটার পাহারায় উনিই থাকবেন। নিজের কষ্টের টাকা দিয়ে কেনা মাছ কিছুতেই জিনদের নিয়ে যেতে দেবেন না তিনি। দাদা প্রস্তুতি নিয়ে পাহারায় বসলেন। একটু পরপরই অবশ্য ওনার চোখ জড়িয়ে যাচ্ছিল ঘুমে। শেষ রাতে উনি অন্ধকারেও দেখতে পান মাছটার আশেপাশে কিছু একটা ঘুর ঘুর করছে। ভালো মতন খেয়াল করে দেখেন যে বিড়াল বা কুকুর নয় তো। না, উনি যেন হাত পা দেখতে পাচ্ছেন। বুঝতে আর দেরি হলো না, এটি কিন্তু জিনের বাচ্চা। মাছের গন্ধে এসে জুটেছে, বাচ্চাদের মতন হামাগুড়িও দিচ্ছে। দাদা বুঝে নেন এবার দুই পায়ে দাঁড়িয়ে মাছটি নিয়ে গায়েব হয়ে যাবেন। আর প্রতিবেশীদের সাথে ঘটনাও মিলে যাচ্ছে। দাদা দৌড়ে মাছের সামনে গিয়ে জিনের বাচ্চাকে তুলে দূরে ছুঁড়ে মারেন। দূরে ছুঁড়ে ফেলার পরই দাদা নিজের কনিষ্ঠ পুত্রের গগন বিদারী কান্না শুনে অবাক হন। তবে কি জিনটা তার ছেলের রূপ ধরে তাকে ভোলাচ্ছে? এর মধ্যে দাদি ঘর থেকে বেরিয়ে বুক থাবড়ে থাকে এবং অসহায় মহাপাষাণ, আপনি নিজের সন্তানকে কেউ এভাবে ছুঁড়ে ফেলে? আপনি কেন নিজের সন্তানকে ছুঁড়ে ফেললেন? দাদা বেচারা বিমূর্ত হয়ে যান। মাছটি আর খাওয়াই হয় না তার, কারণ দাদা নিজের ছুঁড়ে ফেলা সন্তানের চিকিৎসা করতেই দিনটি কাটিয়ে দেন। ঘটনা আমাদের রাজশাহীর, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ঘটনাটি শেয়ার করেছেন শামসুর আহমেদ, রাজশাহী থেকে। আপনার কাছেও যদি এমন ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভূতের বাড়িতে। ভূতের বাড়ির ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhuterbaari10@gmail.com,
which is BHWTBARI10@gmail.com। আমরা রাজশাহী স্পেশাল একটি করব, সেখানে শুধু রাজশাহীর ঘটনায় থাকবে। যদি আপনার কাছে রাজশাহীর কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আপনার ঘটনা লিখে অথবা রেকর্ড করে ভূতের বাড়িতে পাঠাবেন। আচ্ছা, রাজশাহীর ঘটনা কেমন লাগে? বেশ কয়েকদিন হলো আমরা রাজশাহীর বেশ কিছু ঘটনা পাচ্ছি। আমরা ফেসবুক গ্রুপে একটি পোস্ট দিয়েছিলাম যেখানে লেখা ছিল ভূতের বাড়িতে রাজশাহী স্পেশাল করলে কেমন হয়। আসলে আপনার মতামত কি? রাজশাহী স্পেশাল করব আমরা একটি, সেখানে শুধু রাজশাহীর ঘটনায় থাকবে। এমন যদি এটা করা হয় তাহলে আপনার কেমন লাগবে বা কেমন হবে, আপনার মতামতটি ইউটিউবের কমেন্টেও লিখতে পারেন। ফেসবুকে লিখেছেন আসাদুল্লাহ গালিব, ভালো বাট অ্যাট ফার্স্ট মেল সোল। আসলে মেল সোল নিয়ে আমাদের একটি এপিসোড করার কথা ছিল, সেটি সম্ভবত 25তম এপিসোডে আসবে ইনশাল্লাহ। প্রিন্স আওলাদ আমাদের মডারেটর লিখেছেন ভালো হবে। গান গুনগুন লিখেছে অনেক ভালো হবে তামিম ভাই। আরাবিয়া নাফিউ লিখেছেন জোস হয় বাট বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। সুমন চৌধুরী রাজশাহী থেকে লিখেছেন ভালো হবে আশা করি। আসাদুল্লাহ গালিব আবার লিখেছেন রাজশাহীর থেকেও হরর প্লেস অ্যান্ড স্টোরিজ পাবনাতেই বেশি আছে। জি, আমরা জানি যে পাবনাতেও অনেক হরর প্লেস এবং হরর স্টোরি পাওয়া যায়, তবে আমরা বেশ কিছুদিন রাজশাহীর অনেক ঘটনা পাচ্ছি, তাই আমরা সিদ্ধান্ত নিতে চাচ্ছি যে একটা রাজশাহী স্পেশাল করব যেখানে শুধু রাজশাহীর ঘটনায় থাকবে। শামসুল আহমেদ লিখেছেন জোস। জান্নাত খান লিখেছেন নাইস হয়। নূর উদয় নূর লিখেছেন ভালোর থেকেও ভালো, ধন্যবাদ তাকে। আবু সালমান লিখেছেন করলে ভালো হয়। সকলকে ধন্যবাদ কমেন্ট করার জন্য, এবং আপনার মতামতটি অবশ্যই ইউটিউবের এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। এবং আপনার ঘটনাটি আমাদের শেয়ার করতে ইমেইল করুন bhuterbaari10@gmail.com। আপনি ঘটনাটি লিখে অথবা আপনার মুঠোফোনে রেকর্ড করেও আমাদের শেয়ার করতে পারেন। এখন আমরা চলে যাব আমাদের একটি অডিও ক্লিপে। অডিও ক্লিপটি পাঠিয়েছেন সুমন চৌধুরী। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আসসালামু আলাইকুম। ভূতের বাড়ির সকল লিসনারদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমি সুমন চৌধুরী, রাজশাহী থেকে। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব এটি নওগাঁ জেলার একটি গ্রাম। যেহেতু আমার গ্রামের বাড়ি নওগাঁ জেলা, সেই গ্রামে হয় অনেক ঘটনাই নওগাঁ কেন্দ্রিক সেই গ্রামের হয়ে থাকে। তো যাই হোক, ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি ঘটে আমার মামার সাথে। এটি বেশ পুরনো ঘটনা, অর্থাৎ স্বাধীনের আগে সম্ভবত। তো আমার মামা ছোটবেলা থেকেই সাহসী, দুর্দান্ত, ডানপিতে প্রকৃতির ছিল। সে বিভিন্ন জায়গায় রাত বিরাতে ঘুরে বেড়াতো। তো যাই হোক, তো মামার বন্ধুরা যেদিন ঘটনাটি ঘটে সেদিন দিনের বেলা তারা জানায় মামাকে যে পাশের গ্রামে একটা যাত্রা হচ্ছে। যেহেতু আমাদের গ্রামটি ইসলামিক মাইন্ডেড হয়, সেখানে যাত্রা বা পালা গান হতো না, একটু বাইরে হতো আর কি। তো মামা তাদের সাথে রাজি হয়ে যায়, যেতে রাজি হয়। তো সবাই বাইকে বা গরু গাড়িতে কেউ গেছে, মামা দু একজনকে বাইকে নিয়ে গেছে। সে সময় সম্ভবত মামার 50 মোটরসাইকেল ছিল। মামার অনেক আগে থেকে বাইক ছিল। তো গেছে, মামা সেখানে গেছে। কিছুক্ষণ যাওয়ার পরে মামার বিরক্তি ধরে গেছে, আর ভালো লাগছে না, বিরক্তি ধরে গেছে। মামা তাদের বন্ধুবান্ধবকে বলে যে আমার ভালো লাগছে না,
আমি চলে যেতে চাই, তোরা যদি কেউ যেতে চাস তো আমার সাথে চল। তো না, তারা যাবে না, তারা পুরাটাই শেষ করবে, সমাপ্ত করে যাবে। তো যাই হোক, মামা আর তাদের জন্য অপেক্ষা করেনি, মামা বাইক নিয়ে টান দেয়। তখন রাত প্রায় 9টার কাছাকাছি হবে। 9টা মানে অনেক রাত সেখানে আর কি, অনেক রাত, গ্রামে অনেক রাত। বিশেষ করে সে সময় তো কোনো কথাই নাই। তো মামা আসছে, আস্তে আস্তে ঠিক মামার বাসার 1 কিলো আগে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়, কোনো কারণ ছাড়াই স্টার্ট বন্ধ হয়ে যায়। অথচ মামা সব চেক করে বেরিয়েছে। আর মামা একটা ছিল যে বাইক, সম্পূর্ণ বাইক সে খুলে ফেলতে পারতো, আবার সেটিং করে ফেলতে পারতো। অর্থাৎ মানে মেকানিক সাইডে তার সাংঘাতিক দক্ষতা ছিল। কাজেই বাইকের কোনো প্রবলেম নাই, কিচ্ছু নাই। চলন্ত অবস্থায় বাইক স্টার্ট বন্ধ হয়ে গেল। স্টার্ট বন্ধ হওয়া মানে হেডলাইট অফ হয়ে যাওয়া, অর্থাৎ চারদিকে ডার্ক, অন্ধকার, কিচ্ছু দেখা নেই, কোনো কিচ্ছু নাই, জনমানব, জনবসতি কিছুই নাই, গাছ আর গাছ ডানে বামে। তো মামা খুব দ্রুত যে কাজটি করে সেটা হচ্ছে, মামা যেহেতু স্মোকার ছিল, মামার পকেট থেকে সিগারেট বের করে মামার সাথে সাথে সিগারেটটা ধরাই ফেলে। তো মামা আমাকে বলেছিল ঘটনাটি বলার সময় যে আমি সব সময় রাতের বেলা এরকম যাতায়াত করার সময় সিগারেট রাখতাম, আর বাইক রাইড করলে আমি স্পেয়ার প্লাগ সাথে রাখতাম। তো মামা সিগারেট মুখে নিয়েই সে স্পেয়ার প্লাগটি খোলার চেষ্টা করে, কিন্তু মামা দেখছে যে মানে চাঁদনি রাতে, অর্থাৎ সেদিন ছিল চাঁদনি রাত, পূর্ণিমা। তো দেখা যাচ্ছে যে কালো কালো শুকরের মতো কিছু প্রাণী তাদের নাক দিয়ে আগুন ঝরছে। তারা মামাকে সার্কেল আকারে ঘিরে ফেলে, কিন্তু মামার কাছে না আসলেও কিন্তু তারা মামাকে পুরাটাই একটা সার্কেলের ভিতরে ফেলে দেয়। তো মামা তখন তাড়াতাড়ি বাইকটি প্লাগ সেট আপ দিয়ে স্টার্ট দিয়ে যখন হেডলাইটটা জ্বলছে, গিয়ার দিয়ে চালানোর চেষ্টা করছে, আবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। যখন হেডলাইটটা জ্বলছে তখন কিন্তু সেই জিনিসগুলো, অর্থাৎ মানে শুকর আকৃতির সেই নাক দিয়ে আগুন ঝরা জিনিসগুলো হটে যাচ্ছে। মামা বুঝেনি যে মামা এর ভিতর দিয়ে চলাফেরা। মামা আমাকে যেটা জানাইছে যে এগুলো নিয়ে আমি কখনো ঘাবড়াই না বা চিন্তা করি না, কারণ এগুলো ঘটে বা ঘটতে পারে, এবং আমি এটা নিয়ে আগাম সতর্ক থাকি। তো সেগুলো হটে যাচ্ছে, আবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, আবার তারা কাছে ভিড়ে যাচ্ছে, কিন্তু মামা সিগারেট ফেলে না, সিগারেট সাথেই রাখে, একটা থেকে আরেকটা জ্বলাচ্ছে। এরকম কিন্তু বেশ কিছুক্ষণ ঘটে যে প্লাগ চেঞ্জ করে কখনো প্লাগের তেল উঠে যাচ্ছে, অথচ সব প্লাগগুলোই পরিষ্কার করে লাগানো, সব কোনো যান্ত্রিক কোনো ত্রুটি সেখানে থাকার কথা না, কিন্তু জায়গাটা খারাপ যেহেতু সেখানে ঘটনা ঘটে। মামার ক্ষেত্রেও তাই ঘটেছে। মামা ঘাবড়িয়ে বা ভয় পাবার ব্যক্তি না, বহু ঘটেছে, এরকম ঘটে। যাই হোক, কোনো মতে গাড়ি স্টার্ট করে তারা সার্কেলটা বড় হয়ে গেল, অর্থাৎ তারা হটে গেল, দূরে চলে গেল, কিন্তু তারা শুকর আকৃতির থেকেও কিছুটা সাইজে বড়
এবং নাক দিয়ে অনবরত তাদের আগুন ঝরছে। তো তাদের মামা আমাকে বলেছিল যে এরা ভুলা না কি যেন একটা, মানে ওদের ভিতরে একটা জাত, এদের মূল কাজ হচ্ছে এরা ডিরেকশন চেঞ্জ করায়, এরা রাস্তা ডিরেকশন চেঞ্জ করায়। অর্থাৎ আপনি যেদিকে যাবেন ওদের কাজই হচ্ছে আপনাকে উল্টো পথে নিয়ে যাওয়া, এদের কাজ। তো মামা গাড়ি স্টার্ট করতে সক্ষম হয়, স্টার্ট করে, তারা সেগুলো হটে যায়। মামা সিগারেট জল ঠোঁটে নিয়ে খুব দ্রুত সেই স্থান ত্যাগ করে মামা বাসায় আসেন। এসে মামার শরীরে খুব কাঁপনি উঠে যায়। তো এইসব জিনিসগুলো যেগুলো যখন সংস্পর্শে আসে, তারা কিছু ক্ষতি না করলেও, তাদের কাছে আসলেও তাদের যে একটা বাতাস বা তাদের একটা খুব কাছাকাছি একটা ছোঁয়াটাই যেটাই বলি না কেন, সেগুলো মানুষের জন্য ক্ষতিকর, কিছু না কিছু ক্ষতি করবেই। তো মামার খুব কাঁপনি দিয়ে জ্বর আসে, মানে অনেক লেপ কাঁথা দিয়েও মানে কাঁপনি সহজে বন্ধ হয় না। সব মামার ডিটেলস খুলে বলে যে আমার সাথে এই হয়েছে, বাসায় গিয়ে সব বলে। তো যাই হোক, সেখানে পানি পড়া বা দোয়ার পানি এগুলো মৌলানার কাছ থেকে আনা হয় আর কি, যেগুলো সাধারণত যেগুলোতে ট্রিটমেন্ট করে সেগুলো যাই হোক খেয়ে মামা সুস্থ হয়ে যায়। তো এই ছিল আমার মামার ঘটনা, নওগাঁর ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগলো। নেক্সটে আবার কোনো ঘটনা নিয়ে হয়তো ইনশাল্লাহ আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। শুনে আসলাম ভয়ঙ্কর একটি অডিও ক্লিপ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভূতের বাড়ির বয়স কিন্তু খুব বেশি নয়। অনেকেই জানে না যে ভৌতিক ঘটনা একটি শো ইউটিউবে প্রতি শনিবার রাত 10টায় হচ্ছে। আপনি যদি শেয়ার করে দেন তাহলে সবাই জানতে পারবে যে ভৌতিক ঘটনার একটি শো অর্থাৎ ভূতের বাড়ি প্রতি শনিবার রাত 10টায় হয়। সেক্ষেত্রে আমরা অনেক ঘটনা পাবো এবং আপনাদের ভৌতিক ঘটনা উপহার দিতে পারবো। আপনার ঘটনাগুলো শেয়ার করতে ইমেইল করুন bhuterбари10@gmail.com, which is BHOOTBARI10@gmail.com। আমাদের ফেসবুক পেজে কানেক্টেড থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানা facebook.com/bhuterбаরি.tamim এবং ফেসবুক গ্রুপের ঠিকানা facebook.com/groups/bhuterбаরি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভয়ের জন্য প্রস্তুত থাকবেন এবং করোনাকালে বাসায় থাকবেন, এই প্রত্যাশায় আমি তামিম জারিফ বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে 23তম এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ